রাজিয়া বেগমের কথায় হুঁশে ফিরল শিমু। ইতিমধ্যে শাশুড়ি বাদে টেবিলে সবাই উপস্থিত। শিমু একে একে সবার প্লেটে খাবার বাড়ছিল। নিজের স্বামীর প্লেটে বাড়তে গিয়ে হাত থেমে গেল। অদৃশ্য জড়তা তাকে আঁকড়ে ধরল যেন। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু মুখে টু শব্দটিও করল না। রাজিয়া বেগম ভীষণ বিরক্ত হলেন। শিমুর হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন প্রাণ প্রিয় নাতিকে। প্রথমবার রাজিয়ার কাজটাই মনে মনে ভালো লাগলো শিমুর। শিমু, তোমার খাবার সাফ করতে হবে না, তুমিও আমাদের সাথে বসো। আব্বু আম্মা আসুক, আমরা একসাথেই খেতে বসবো। আলফাত আর কিছু বললেন না। নিজের খাওয়া শেষ করে দুই ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন। শিমু নিজের কক্ষে বসেছিল। প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাইরে বের হয় না। আসবো ভাবি। শিমু দরজার দিকে তাকিয়ে দেখলো অনিকা এসেছে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, ব্যবহারও খুব সুন্দর। এই বাড়িতে আসার পর মেয়েটা যতবার তাকে ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগার কাজ করে। মেয়েটা তার থেকে 1 বছরের জুনিয়র, কিন্তু ভালোবাসা আর সম্মান এই মেয়েটার থেকেই সব থেকে বেশি পেয়েছে সে। আসো না, আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। তবুও ভাবি, অনুমতি ব্যতীত কারোর রুমে আসা ঠিক না। ওকে ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। অনিকা শিমুর পাশে গিয়ে বসলো। জানো ভাবি, এই বাড়িতে তুমি আসার আগে আমার কোনো গল্প করা মানুষ ছিল না, কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোনো সংকোচ ছাড়াই বলতে পারি। তো গল্প বুড়ি, আজকে কি নিয়ে গল্প করবেন? সাপন ভাইয়াকে নিয়ে শুনবে তুমি? শিমুর হাসি মাখা মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল। এই লোকটা তার মনে শুধু ঘৃণারই সৃষ্টি করেছে। তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না। এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে। শিমুর থেকে কোনো উত্তর না পেয়ে অনিকা বুঝতে পারলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, যেটা তার করা মোটেও ঠিক হয়নি। তাই সে নিজের কথাকে অন্যদিকে ঘোরালো। সাফওয়ান ড্রয়িং রুমের সোফায় কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসেছিল। লায়লা নিজের ছেলের পাশে গিয়ে বসলেন। সে সাফওয়ানকে এখনো বুঝতে পারে না। ছেলেটা কেমন যেন অচেনা হয়ে গেছে। সকালে আলফাত নিজের ছেলেদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন। কি বলেছেন তার পুরোটা লায়লা জানে না, তবে এটুকু জানেন তার ছেলে একটা মেয়ের প্রতি অন্যায় করছে। মেয়েটাকে নিজে পছন্দ করে ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিল সে। কতটা আশা নিয়ে এসেছিল মেয়েটা এ বাড়িতে, কিন্তু কি পাচ্ছে? মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করে মা কি নিয়ে কথা বলবে সাফওয়ান তার কিছুটা আন্দাজ করতে পারলো। কোনো কিছু না বলে মায়ের কোলে টান টান হয়ে শুয়ে পড়ল। ছেলে আচমকা কোলে শুয়ে পড়ায় কিছুটা বিস্মিত হলো লায়লা। কিছু বলতে যাবেন তার মাঝেই সাফওয়ান মায়ের কাছে একটা আবদার করলো। মা, একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও না। এর আবদার লায়লা ফেলতে পারলেন না। কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল মা ছেলের মাঝে। নীরবতা ভেঙে সাফওয়ান বলতে শুরু করলো। মা, আমি দুঃখিত, নিজের ভালো মন্দ এখনও আমি বুঝতে পারিনি। নিজের তাড়াহুড়ায় নেওয়া ভুল সিদ্ধান্তকে সব সময় সঠিক মনে করেছি। নিজের মায়ের কথা অবজ্ঞা ও স্ত্রীকে অবহেলা করেছি। মা, আমি বুঝতে পেরেছি আমার করা চরম অন্যায়। নিজের কথা শেষ করে সাফওয়ান একটা দীর্ঘশ্বাস নিল। মা, তুমি বলতে না আয়ানের বিবেক বুদ্ধি কম, কিন্তু জানো মা, আয়ান খুবই বুদ্ধিমান একটা ছেলে। ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করে যেতাম। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের থেকে আমি আর কোনো বোকামি করব না, প্রমিস। দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য লায়লা বেগম প্রচণ্ড খুশি হলেন। আমারও কিছুটা ভুল আছে, আমারও উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা, কিন্তু আমিও নিরুপায়। নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম। বাবা, অতীত সবারই থাকে, কারোর ভালো কারোর আবার খারাপ। আমি চাই তুমি তোমার ওই পুরনো জরাজীর্ণ জীবনকে পিছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তোলো। ভাইয়া, এইটা কিন্তু ঠিক না। তুমি বউয়ের কোলও দখল করবে, আবার মায়ের কোলও দখল করবে, আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব।
আমার নয় বউয়ের আদরের বয়স হয়নি, কিন্তু মায়ের আদরের তো বয়স আছে, তাই নয় কি? আয়ানের কথা শুনে সাফওয়ান মায়ের কোল থেকে উঠে আয়ানের কান ধরল। তোর এই ঠোঁট কাটা স্বভাব কবে যাবে বলতো? বউ এনে দিলেই চলে যাবে। কি বললি? না মানে আর করব না, সরি। দুই ছেলের কাণ্ড দেখে লায়লা উচ্চস্বরে হেসে দিলেন। কে বলবে এরা বড় হয়ে গেছে? জীবন বড্ড ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়েও অভাবনীয়, সময়ের পরিক্রমায় কালো ছায়ায় মোড়া, কিছুটা আশা আর কিছুটা ভ্রম। জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি অসমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবাটা বড্ড অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটিমিটি করে আলো জ্বলছে আর অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট্ট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত, কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য সাফওয়ান আর আয়ান ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো এক নারী অবয়বের দিকে। আয়ানকে হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করলো। ভাইয়ের উপস্থিত বুদ্ধি দেখে সাফওয়ান মনে মনে বেশ খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে সে ব্যতীত অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করল, এত রাতে ছাদে একা কি করছেন? শিমু প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা ভরকে গেল। মাথা ঘুরিয়ে পেছনে ঘোরাতেই তার নিঃশ্বাস ক্রমশ বেড়ে গেল। হাত পা যেন জড় বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে শিমু কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতেই সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাক ঢোল বাজাচ্ছে। সাফওয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়ালো। শিমুর নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে। সে তো এতটা দুর্বল নয়, আর তার এরকম অস্বাভাবিক হবার কারণই বা কি? কিন্তু নিজেকে প্রশ্ন করে শিমু কোনো উত্তর পেল না। তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। সাফওয়ান মুখ আরো কিছুটা সামনে নিয়ে আসলো। শিমুর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়লো। সাফওয়ান সন্তর্পণে চুলগুলো কানের পিঠে গুজে দিল। সাফওয়ানের মুখ জুড়ে এক রাস মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এই মায়া, তুই এত রাতে ছাদে কেন আইসস? দাদির কর্কশ কণ্ঠ পেয়ে সাফওয়ান শিমুর থেকে দূরে সরে দাঁড়ালো। তার চোখে মুখে কিছুটা বিরক্তি ফুটে উঠল দাদিকে দেখে, কিন্তু শিমু ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। রাজিয়া বেগম বিরক্ত হলেন। ভাগ্যিস সে সময় মতো এসেছিল, না হলে যে কি হতো কে জানে। সাফো দেখলে কেমন মাইয়া? সাফওয়ান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল। তার দাদির প্রতি প্রচন্ড রাগ লাগছে। শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন যেন অজানা সব অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল। নিজের করা কাজে হতভম্ব হয়ে গেল সে নিজেই। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ছেড়ে দেবে, কতগুলো কড়া কথা বলে দেবে। কই, সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার শিমুর। আসবো শিমু? শিমু বিছানা গোছাচ্ছিল, হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে শাশুড়ির দিকে ঘুরল সে। এত সকালবেলা শাশুড়ির নিজের কামরায় দেখে একটু অবাক হলো। জি আম্মা, আসুন। লায়লা বেগম এসে খাটের পাশে রাখা আরামকে দাঁড়ায় বসলেন। শিমু, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো। শিমু এখনো এমন কথা যদিও আশা করেনি তার শাশুড়ির থেকে, কিন্তু তার চিত্ত আনন্দিত হলো। কতগুলো দিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবেই ভেতরে ভেতরে খুশির ঢেউ শুরু হলো তার। কিন্তু শিমু সেটা প্রকাশ করলো না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, সাফওয়ান তোমাকে নিয়ে যাবে।
সাফওয়ানের সাথে যাবে ভাবতেই শিমুর শরীর শিউরে উঠল, কিন্তু শাশুড়িকে কিছু বলল না। সে সম্মতিসূচক অর্থে মাথা নাড়ালো। শায়লা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতেই শিমু নিজের সাথে হিসেব নিকেশ করতে বসলো। অনেক ভেবে চিনতে পেল সাফওয়ান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে, কারণ এত বড় লোকের ছেলে তার মতো গরিব বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচ ঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর শিমু গাড়ির জানলা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। মাঝে মধ্যে সাফওয়ান লুকিং গ্লাসে দু একবার পেছনে তাকাচ্ছে, আবার ড্রাইভিং করায় মনোযোগ দিচ্ছে, কিন্তু দুজনের কেউই নীরবতা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপতন নীরবতা আরো কিছুক্ষণ চলল। অবশেষে সাফওয়ান শিমুকে জিজ্ঞেস করলো, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শিমু শুধু মুখ দিয়ে উচ্চারণ করলো। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? শিমু এবার সাফওয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সাফওয়ান কি হেসে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন, তাই বললাম। শিমু এখনো কোনো উত্তর দিল না। এক রাশ বিরক্তি নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। সাফওয়ান একটু হতাশ হলো, বুঝতে পারলো এ মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটলো আবারও নিজ গন্তব্যে। গাড়ি এসে থামলো একেবারে শিমুদের বাসার ওপর। গাড়ির শব্দ পেয়ে শিমুর দুই বোন ফিহা আর রিহা দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো। পরক্ষণেই তাদের হুঁশ আসতেই জোরে চিৎকার দিল তারা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।